ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ভারত ফেরত যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনে করোনা পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে ভারতীয় ট্রাক ড্রাইভারদের বেনাপোল বন্দরে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় রয়েছে অবহেলা। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তবে ভারত থেকে বাংলাদেশে যেসব যাত্রী আসছেন তাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, মুখে নেই মাস্ক। তবে ইমিগ্রেশনে প্রতিটি যাত্রীর স্ক্রিনিং করা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে মাস্ক পরার। ভারত থেকে তবে বাংলাদেশে ঢুকলাম, ওখানে ভারতে করোনার প্রভাব একটু বেশি, তো এখানে আসার সাথে সাথে আমাদের চেক আপ করলো, আমাদের জ্বর আছে কিনা বা করোনার কোনো উপসর্গ আছে কিনা। এখানে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশের ক্ষেত্রে ড্রাইভারদের নেই কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা। ট্রাক ড্রাইভাররা জানান, তারা পণ্য নিয়ে বেনাপোলে আসলে তাদেরকে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আমরা ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে এসেছি, আমাদের গেটে কোনো করোনা চেক আপ করা হয়নি, এইভাবে আমরা বাংলাদেশে ঢুকছি। আমাদের এখানে এই যে টার্মিনালে যে গাড়িগুলো এক্সপোর্ট হয়, এই গাড়িগুলোর জন্য কোনো করোনার কোনো টেস্ট বলতে কোনো কিছু অথবা বার্ড ফ্লু ধরনের কোনো কিছু জাতীয় আমাদের চেক করা হয় না। এই পোর্টে আমরা এসেছি, এই পোর্টে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কিংবা কোনো রকম ডাক্তারের এইসব কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে দেশটির কিছু কিছু স্থানে অমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে করোনার এই নতুন ধরনটি যেন ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ভারত থেকে আগত প্রত্যেকটা যাত্রীকে আমরা স্ক্যানিং এর আওতা নিয়ে আসতেছি এবং তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশনা দিচ্ছি এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কোরবানির ঈদের পর প্রায় 3 সপ্তাহ ধরে বাজারে কমার লক্ষণ নেই চালের দাম। এই সময় বেশিরভাগ মিনিকেট চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। এর প্রভাবে মোটা এবং মাঝারি চালের দামও কেজিতে 2 টাকার মতো বেড়েছে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে কয়েক ধরনের সবজির দামে কিছুটা বাড়তি প্রবণতা রয়েছে। বাজারে কয়েক ধরনের সবজির দাম সামান্য বেড়েছে, যেমন গতকাল প্রতি কেজি টমেটো, বরবটি, কাঁকরোল ও কাঁচামরিচ এগুলো সপ্তাহখানেক আগে কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হয়েছে। আলুর দাম বাড়তি রয়েছে, প্রতি কেজি আলু এখন 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে কেজিতে 5 টাকা কম ছিল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে জানবো এ সপ্তাহের বাজার পরিস্থিতি। সেখানে আছেন আমাদের সহকর্মী শিমুল খান। তার কাছ থেকে জানবো নিত্য প্রয়োজনীয় বাজার দরের পণ্য সম্পর্কে। শিমুল, এক সপ্তাহের ব্যবধানে কেমন দেখছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম? সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রাজধানীর শান্তিনগর যে বাজার রয়েছে সেই শান্তিনগর বাজারে। দ্রব্যমূল্যের কিন্তু আসলে যে কাঁচা বাজার রয়েছে সেটি কিন্তু খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে গরুর মাংস সহ খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আমরা একজন কাঁচা ব্যবসায়ী আছেন, একটু কথা বলবো আপনার সাথে। একটু আমাদেরকে জানাবেন যে দ্রব্যমূল্যের বাজার দরটা কেমন হচ্ছে, সবজির বাজার দর? এই যে প্রতি কেজিতে 20-30 টাকা করে বাড়ি গেছে এই 5-6 দিন ধরে। পটল যেরকম 40 টাকা ছিল এখন 60 টাকা কেজি। তারপরে কাঁকরোল 60-70 টাকা কেজি ছিল, এখন 80 টাকা কেজি একদম। তারপরে দুন্দুলো 80 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, এ নিয়ে চলতেছে। শুনছিলেন আসলে সাবরিনা, আপনি প্রত্যেকটি সবজির দাম কিন্তু 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যবসায়ীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমি যদি একটু মাছের বাজারের কথা বলে রাখি, মাছের বাজারেও কিন্তু আসলে ভালোই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রত্যেকটি যে দেশীয় মাছ রয়েছেন এবং অন্যান্য যে মাছগুলো রয়েছেন সেই মাছগুলোতে কেজি প্রতি 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে এবং চালের বাজারেও কিন্তু আসলে ঊর্ধ্বগতি আমরা দেখতে পেরেছি। মিনিকেট চাল সহ মিনিকেট চালগুলোতে কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেড়েছে এবং অন্যান্য যে চাল রয়েছে, আটাশ চালগুলো রয়েছে, সেই আটাশ চালগুলোও কিন্তু আসলে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 10 টাকা বেড়েছে এবং সোনালী মুরগির দামগুলো কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা একটু
একটু কথা বলবো আসলে একটু সবজির বাজারগুলো কেমন দেখছেন? সবজির বাজারগুলো জিনিসটা কিছু কিছু দাম কমছে আর কিছু দাম এখনো আগের মতোই আছে। ক্ষমতার মধ্যে এখন জিনিসপত্রের দাম তো আসলে বাস্তবিক অর্থে অনেক বেড়ে গেছে, সেইভাবে কিছু কিছু জিনিসগুলো আমরা ক্রয় ক্ষমতার মধ্যে আছে, আবার কিছু দাম অনেক বাড়তি, কিন্তু মধ্যবিত্তের জন্য আসলে একটু কষ্টকর হয়ে গেছে। কাঁচা সবজির দাম বাড়ছে একটু। কত টাকা আগে ছিল, এখন কত টাকা আছে? আগে এক মুঠা শাক ছিল 30 টাকা, 40 টাকা, 50 টাকাও আসছিল। এখন তো হয়েছে কত জানি না, এখন আজকে দেখবো বাজারে। সাবরিনা, আমি শান্তিনগর বাজারে রয়েছি। আপনার ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে উভয়ের সাথে আমাদের কথা হচ্ছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবচেয়ে একটু দাম বেশি রয়েছে। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে এই শান্তিনগর বাজার থেকে সর্বশেষ আপডেট। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী শিমুল হাসান। দেশের 7 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ দুপুরে 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বরিশালের বেলতলা খেয়াঘাটে ভাড়া নিয়ে যাত্রী জাদারের দ্বন্দ্বে নিয়মিতই ঘটছে অপ্রীতিকর ঘটনা। সাধারণ যাত্রীদের দাবি জনপ্রতি ভাড়া হবে 5 টাকা, অথচ জেলা পরিষদ নির্ধারণ করেছে 8 টাকা। দাবি জাদারদের দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে দ্রুত খেয়া ভাড়া সমন্বয় করার দাবি জানিয়েছে ঘাট দিয়ে চলাচলকারীরা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট হয়ে বিস্তারিত। নদীবেষ্টিত বরিশালে চলাচলে এখনো খেয়া বা ফেরি নির্ভর কয়েক উপজেলার মানুষ। সদর উপজেলার চরমনাই ইউনিয়নবাসীর সহজ যোগাযোগ মাধ্যম কীর্তনখোলা নদীর বেলতলার খেয়া। প্রতিদিন এখান থেকে শহরমুখী প্রায় 3000 মানুষ যাতায়াত করে। চাচ্ছি যে সবসময় এরকম শান্তিপূর্ণভাবে যাতায়াত করবো, আসা যাওয়া করবো। এই ঘাট প্রতি বছর ইজারা দেয় জেলা পরিষদ। গণ অভ্যুত্থানের পর খাস কালেকশনে চরমনাইবাসীর দাবির মুখে খেয়া পাড়াপাড়ে জনপ্রতি 5 টাকা সরাসরি নেয় জেলা পরিষদ। গভর্নমেন্ট তো জানে শুনে এখানে ভাড়া নির্ধারিত করছে, এইভাবে দেওয়া উচিত। অথচ ইজারার সময় খেয়া পার হতে জনপ্রতি 8 টাকা নির্ধারণ করলেই যাত্রীদের সাথে ঘটে অপ্রীতিকর ঘটনা। উত্তপ্ত হয়ে থাকে পুরো খেয়াঘাট। সরকার যদিও 8 টাকা করে দেয়, কিন্তু আমরা জনগণ 5 টাকা ভাড়া দেব। যারা ঘাট চালায় তারাও ওই জেলা পরিষদকে ফলো করে 5 টাকা ভাড়া কাটবে, এটা আমাদের দাবি। আমরা সরকার নির্ধারিত ভাড়া নিতে চাই, কিন্তু এইখানে কিছু মুষ্টিমেয় লোকজনের কারণে আমরা এই ভাড়াটা নিতে পারতেছি না। সরকার নির্ধারিত মূল্যে ইজারা তুলতে না পারায় লসের শঙ্কার কথা জানালেন ইজারাদার। সরকার নির্ধারিত যেই রেট আছে 8 টাকা, সেটার পরিবর্তে আমাকে 5 টাকা নিতে বাধ্য করতেছে। আমার চালান তো এখানে উঠবেই না, বরঞ্চ আরো আমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হব। মন্ত্রণালয়ের মূল্য তালিকা নির্ধারণের কথা বলে নিজেদের দায় সারেন জেলা পরিষদ। মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার কর্তৃক সারের মাধ্যমে রেটটা নির্ধারণ করা হয়। এটা তো রাজস্ব টাকা, এটা তো আমাদের কম বেশি নেওয়ার সুযোগ নেই। খেয়া বা ফেরি পারাপারে যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থ সবার আগে। তবে সেক্ষেত্রে ইজারাদারও যেন না হয় কোনোভাবেই জিম্মি, সে বিষয়টি দেখবে সংশ্লিষ্ট বিভাগ, এ প্রত্যাশাই সবার। পারভেজ হাসান, মাই টিভি, বরিশাল। কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফলে 90 জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমন বিস্ময়কর ঘটনায় শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল পরীক্ষা নম্বরশিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে উদাসীনতা নয়, সার্ভার জটিলতায় এমনটি হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে সর্বমোট 90 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
প্রস্তুতিও ছিল ভালো, তাই ফলাফলও ভালো প্রত্যাশা ছিল তাদের। কিন্তু গেল 4 জন প্রকাশিত অনলাইনে চূড়ান্ত ফলাফলে দেখা যায় 90 জনের কেউই পাশ করেননি। এর ফলে ক্ষোভে অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে। এটার জন্য কলেজের কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার দরকার ছিল, কারণ এটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। কারোর একটা বছর চলে গেলে সেটা তো ফিরিয়ে দেওয়া যায় না। কর্তৃপক্ষকে আরও সচেতন হইতে হবে, আরও ভালোভাবে তাদের এটা নিয়ে পর্যালোচনা করতে হবে। এখানে ফেল করেছে কুষ্টিয়া সরকারি কলেজের যে স্যার আছেন, তারা এখানে রেজাল্ট, তাদের হাতে যে রেজাল্ট থাকে ব্যক্তিগত রেজাল্ট, সেই রেজাল্ট পাঠাইতে মানে নাম্বার পাঠানো ভুল হয়েছে, তারা পাঠাইতে পারিনি, যার কারণে তারা ফেল করেছে। নাম্বার যায় নাই কারিগরি ত্রুটির কারণে। স্যাররা সরাসরি আন্তরিকতার সাথে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায়, ডিন এবং যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে এবং তারা আশ্বস্ত করে যেটা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে 10 দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তারপরে রেজাল্টটা পাবলিশ হয়েছে ঈদের ঠিক 2 দিন আগে। 2 দিন আগে রেজাল্টটা পাবলিশ হওয়ার কারণে আপনার কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না, যার জন্য এই সমস্যাটা হওয়ার পরেও আমাদের স্যাররা কোনো সমাধান করতে পারেনি। শিক্ষার্থীদের অভিযোগ, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর শিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় এমনটি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে উদাসীনতা নয়, বরং সার্ভার জটিলতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের ওই ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের। ওই সময় আমাদের পক্ষে যেহেতু কলেজ বন্ধ হয়ে গেল, আমরা বিষয়টা কি হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে বিভাগীয় প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ডেকে পাঠিয়েছি। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমস্যার সমাধান করবে, এমনটাই দাবি অভিভাবকদের। মিফতা গালিব, মাই টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ধরে একটু ভেতরে এলে প্যারিস রোডে 2 পাশে দেখা মিলবে 60 থেকে 70 ফুট লম্বা গগন শিরিষ গাছ, ঠিক যেন ছাতা হয়ে দাঁড়িয়ে আছে আকাশের বুকে। সুপ্রশস্ত এই রাস্তায় নেই গাড়ির চাপ। রোড টু প্যারিস নামে চলচ্চিত্রের একটি সড়কের দৃশ্যের সঙ্গে মিল থাকায় সড়কটির নামকরণ হয় প্যারিস রোড। বিস্তারিত শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে। ফ্রান্সের প্যারিস নয়, এটি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে অবস্থিত প্যারিস রোড। গগন শিরিষ গাছের ছায়াঘেরা এই রাস্তা শুধু একটি পথ নয়, এটি ইতিহাস, আন্দোলন, প্রেম আর বন্ধুত্বের কালের সাক্ষী। 1966 সালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কাজলা গেট থেকে শেরে বাংলা হল পর্যন্ত এই রাস্তায় সারি সারি গগন শিরিষ গাছ লাগানো হয়। কেউ বলে গাছগুলো ফ্রান্স থেকে আনা হয়েছিল, কেউ বলে সিলেট বা ফিলিপাইন থেকে, আবার কেউ বলে রোড টু প্যারিস নামে যে চলচ্চিত্রে যে রাস্তা দেখানো হয় সেসব রাস্তার সঙ্গে এই রাস্তাটির মিল থাকায় এর নাম হয় প্যারিস রোড। দৈর্ঘ্যে খুব বেশি না হলেও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শত স্মৃতির সাক্ষী এই প্যারিস রোড। ভালোবাসা, বন্ধুত্ব, জীবন মৃত্যু, হাসি কান্না, একাকিত্ব, নিঃসঙ্গতায় যুগের পর যুগ ধরে বিচিত্র সব অভিজ্ঞতার নস্টালজিয়া তৈরি হয় সময়ের স্রোতে। এখানে এসে আমার মনে হইতেছে যে আমি ইউরোপে আছি। রাজশাহী শহরের আর 5টা জায়গার মধ্যে এটাও একটা। আমাদের নিজের ইউনিভার্সিটিতেই আর কি আমাদের এত সুন্দর একটা আনকমন রোড। বাইরে থেকে যখন দর্শনার্থীরা আসে, দেখে, ছবি তোলে, তখন আমাদের নিজেদের একটা মানে আমরা গর্বিত হই। সময়ের সঙ্গে সঙ্গে কিছু গাছ হারিয়েছে, সৌন্দর্য কিছুটা ম্লান হয়েছে, তবুও প্যারিস রোড আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন দর্শনার্থীরা। দেখার মতো অনেক কিছুই আছে, বা সবাই যেটা এসে এখানে এনজয় করে প্যারিস রোডটাকে, মানে এক একটা মৌসুমে বা এক একটা সময়ে এটাকে আলাদা আলাদা রূপ বৈচিত্র্যে দেখা যায়। বৈচিত্র্যময় একটা প্যারিস রোড, এটি কিন্তু আসলে যদি বা ফ্রান্সের প্যারিসে না, বাংলাদেশে এটি আসলে ঘুরতে এবং দেখতে খুব ভালো লাগে। এই যে গাছগুলো রয়েছে পিছনে সারি সারি এবং এর আশেপাশের চিত্র খুবই মনোমুগ্ধকর। মূলত আমরা এই প্যারিস রুটটি দেখার জন্য সেই গাজীপুর থেকে এখানে গতকালকে এসেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন পুরো বিশ্বকে প্রতিনিধিত্ব করে, তেমনি প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে। বাইরে থেকে যারা আসেন তারা তো আসলে এনজয় করেন, আমরাও তাদের এনজয়মেন্টে আমরাও আসলে আনন্দিত হই, উৎফুল্ল হই। আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয়, গোটা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে এবং প্যারিস রোড এই বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এটি শুধু একটি সড়কই নয়, এখানকার হাজারো শিক্ষার্থীদের কাছে প্রাণের ঠিকানা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, রাজশাহী। এবার আমাদের কৃষি।
রাজবাড়ী জেলায় উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ ও পচন রোধে সাড়া ফেলেছে এয়ার ফ্লো মেশিন। প্রায় 12 বর্গফুটের ঘরে এয়ার ফ্লো মেশিনের সাহায্যে বাতাসের মাধ্যমে পেঁয়াজের তাপমাত্রা ঠিক রেখে 300 মণ পেঁয়াজ 9 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারায় খুশি চাষিরা। কম খরচ হওয়ায় যন্ত্রটি ব্যবহারে চাষিদের উৎসাহের কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন মিফতাক আলী। মাত্র 16,000 টাকা ব্যয়ে 12 বর্গফুটে নির্মিত ঘরের ভেতর 10 ইঞ্চি উঁচু বাঁশের মাচা তৈরি করে বসানো হয় এয়ারফ্লো নামক পেঁয়াজ সংরক্ষণ যন্ত্রটি, যা সাড়া ফেলেছে দেশের অন্যতম শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ীর চাষিদের মাঝে। জেলার পাংশা ও কালুখালী উপজেলার পেঁয়াজ চাষিদের সংরক্ষণে একমাত্র ভরসা হয়ে উঠেছে এই এয়ারফ্লো মেশিনটি। এই এয়ারফ্লো মেশিনের সুবিধা হলো লেবার খরচ কম এবং পিচটা ঝরঝরে এবং শুকনা থাকে। এই মেশিনটা আসার পরে তো আমাদের এখন অনেক সুবিধা হয়েছে। একটা পেঁয়াজও নষ্ট হচ্ছে না, হয়তো কৃষক যে সময় ইচ্ছা করবে সেই সময় বেচতে পারবে। কম খরচে এবং দীর্ঘদিন যাবৎ পেঁয়াজ সংরক্ষণ করতে পারায় খুশি চাষিরা। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, দেখতেছে, পেঁয়াজ দেখতেছে এবং এই মেশিনের প্রতি মানুষের চাহিদাও বাড়ছে। আমরা পেঁয়াজ সংরক্ষণ করা মেশিন তৈরি করি এখানে। এই পেঁয়াজ সংরক্ষণ মেশিন আমরা চেষ্টা আসি কোয়ালিটি আরও ভালো করার জন্য। আমার এই মেশিন যেহেতু আমাদের বাংলাদেশে অনেক জেলায় এই মেশিনটা যাচ্ছে, আমি চাইব সরকারের কাছে যাতে এই মেশিনটা বিদেশে রপ্তানি করতে পারে। স্বল্প খরচ হওয়ায় যন্ত্রটি ব্যবহারে চাষিদের সার্বিক সহযোগিতার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এয়ারফ্লো মেশিনের মাধ্যমে একটা পেঁয়াজ 8 থেকে 9 মাস, মানে পরিমাণটা হলো প্রায় 550 থেকে 600 মণ পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। সেক্ষেত্রে 0% পচবে, কোনো পেঁয়াজই পচবে না। তো আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য পেঁয়াজ সরবরাহকারী এই জেলায় যথাযথ সংরক্ষণ সহ পৃষ্ঠপোষকতা পেলে বহির্বিশ্বেও পেঁয়াজ রপ্তানি সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি। এবারে গ্রাম বাংলা খবর। বিধি মোতাবেক সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল 9টায় শুরুর পর বিকেল 5টায় শেষ হওয়ার কথা থাকলেও দিনাজপুরে পার্বতীপুরে সাব রেজিস্ট্রি অফিসে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকে রাত 1টা পর্যন্ত নিয়ম বহির্ভূত অজ্ঞাত কারণে অফিস করেন সাব রেজিস্ট্রার নাজমুল হক। এ সময় ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আগত জমির ক্রেতা বিক্রেতারা। সংশ্লিষ্টদের দাবি, জনদুর্ভোগ কমাতে অতিরিক্ত সময় অফিসে কাজ করছেন তারা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পার্বতীপুরে অতিরিক্ত দায়িত্ব পালনের শেষ দিন হওয়ায় বাড়তি সুবিধা নিয়ে যাচাই বাছাই ছাড়াই গভীর রাত পর্যন্ত মুঠোফোনের আলোতে জমি রেজিস্ট্রি করেন সাব রেজিস্ট্রার নাজমুল হক। রাত 12টার পরও সেই দিনের তারিখে স্বাক্ষর দেয়া সহ নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। রাতের বেলা এই অফিসটা চালায়, এখানে বেচা কিনে অনেক বেশি অন্যান্য সাব রেজিস্ট্রি অফিস আছে, যার জন্য এই আজকে আপনারা যেটা উপলব্ধি করলেন, লোক সংখ্যা দূর দূরান্ত থেকে আসছে, যাতে কষ্ট না হয় মানুষের। চট্টগ্রাম নগরীর ফয়েজলেক এলাকার চট্টগ্রাম চিড়িয়াখানা ষষ্ঠবারের মতো কৃত্রিম উপায়ে অজগরের 33টি বাচ্চা ফুটেছে। এর আগে 2019 সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে 25টি, 2021 সালে 28টি ও 2022 সালে 11টি, 2023 সালে 16টি, 2024 সালে 35টি সহ মোট 115টি অজগরের বাচ্চা ফোটানো হয়। এর মধ্যে 80টি অজগরের বাচ্চা 4 দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ জানান, গত 4 ও 14 এপ্রিল দুটি অজগর থেকে পাওয়া 45টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়। 2 ধাপে গত 11 থেকে 13 জুন প্রায় 68 দিন ও 2021 থেকে 24 জুন তারিখে প্রায় 69 দিন সহ মোট 33টি অজগরের বাচ্চা জন্ম নেয়। বাচ্চাগুলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলে মাননীয় জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির অনুমতিক্রমে চট্টগ্রামে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি। রাঙামাটি কাপ্তার ব্যাটালিয়ন 41 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি সিগন্যালস বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ সহ পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সমন্বিতভাবে কাজ করলে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধ করা সম্ভব। গতকাল
ওয়াগারছড়া 41 বিজিবি সদর দপ্তরে কনফারেন্স রুমে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বাড়ি, মেডিকেল অফিসার মেজর ডাক্তার SM আশিকুজ্জামান, চিকিৎসা চিত্রম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য কেউ সিমং মার্মা, কাপ্তাই থানার ওসি অলিউল্লাহ সহ গণমাধ্যম কর্মীরা। আলোর মুখ দেখল চসিকের করোনা আইসোলেশন সেন্টার ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্র। বৃহস্পতিবার নিউ মার্কেট আলকরন এলাকায় চসিক জেনারেল হাসপাতালে 15 শয্যা করোনা আইসোলেশন সেন্টার ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডাক্তার হোসনা আরা বেগম, জ্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার বেলায়েত হোসেন ঢালি, ডাক্তার সরওয়ার আলম। এ সময় মেয়র জানান, ভবিষ্যতে শয্যা সংখ্যা 20-এ উন্নীত করা হবে। এখানে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসক, নার্স এবং স্টাফ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীদের প্রাথমিক অবস্থায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে জনসচেতনতা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আর এখানে যদি খুব সিরিয়াস কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা জেনারেল হসপিটাল মেডিকেল কলেজের সাথে কথা বলা আছে, সেখানে ভেন্টিলেটর সুবিধা আছে, আমরা সেখানে পাঠিয়ে দেব। তো তার আগ পর্যন্ত যে চিকিৎসাগুলো আছে আমরা এখানে ইনশাআল্লাহ আমরা সেটা দিয়ে পাবো। ফরিদপুরের ভাঙায় সামাজিক বনায়ন বৃদ্ধি, বজ্রপাত নিরোধ, গাছের ছায়া, পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আলগি ইউনিয়নের কৈখালী বিদ্যানন্দী সড়কের দুপাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় 2 শতাধিক দেশীয় জাতের তাল গাছের চারা রোপণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আলগি ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান সহ ইউপি সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা। প্রকল্পটা দেওয়ার জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা 5 সদর আসনের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে জেলা মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে মহিলা কর্মীদের হাতে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন দলটির নেতৃবৃন্দরা। টাঙ্গাইলের ঘাটাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা, আমন ধান, নারিকেল চারা ও অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা, আমন ধান, নারিকেল চারা ও অন্যান্য ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সরওয়ার রিজভী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিদ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগী পর্যায়ক্রমে 1550 জনের কৃষকের মাঝে বিতরণ করা হবে। বীজ ও সার সহায়তা হিসাবে পাবেন ডিএপি 10 কেজি, এমওপি 10 কেজি, রোপা আমন ধান বীজ 5 কেজি করে পাবেন। টাঙ্গাইলের ঘাটাইলে এইচএসসি 2025 পরীক্ষার্থীদের মাঝে, অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ এবং পানি বিতরণ করেন ঘাটাইল উপজেলা পৌর কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা ছাত্রদলের আয়োজনে সরকারি জিবিজি কলেজ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সহ দলের নেতাকর্মীরা।
প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল চৌহালি উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চৌহালি উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালি উপজেলা দেশের সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত। দুর্গম উপজেলা হিসেবে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দুর্গম ভাতা পেয়ে আসছে, কিন্তু গত 22 জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে চৌহালি উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানায় বক্তারা। অন্যথায় চৌহালিবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। চৌহালি উপজেলা স্বাস্থ্য সংরক্ষণ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার সহ অন্যান্যরা। মাদকের কালো থাবা থেকে জনগণকে রক্ষা করতে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি সর্দার তমিসউদ্দিন আহমেদ বিপিএম। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও গঙ্গাসাগর রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিআইজি HRM অ্যান্ড ইন্টেলিজেন্স রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার পিপিএম, ক্রাইম ম্যানেজমেন্ট কর্মকর্তা রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মোহাম্মদ গোলাম রফ খান পিপিএম, সিলেট রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের নেতৃত্বে তিতাস নদী ও বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার জব্দ করা বিপুল পরিমাণ চায়না রিং জাল, কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়া তিতাস নদীতে মাছ ও নৌ চলাচল বাধাগ্রস্ত করে আড়াআড়িভাবে স্থাপিত দুটি অবৈধ খরা জাল উচ্ছেদ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 4 লক্ষ টাকা। সন্ধ্যায় তিতাস নদীর পাড়েই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা তিতাস নদী ও বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মাছ পোনাসহ দেশীয় মাছ ধরেছে এলাকার কিছু মানুষ। আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনক জাহান জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণী উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীব বৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় চালের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তর। বর্ধিত মূল্যে চাউল বিক্রয় সহ একাধিক অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার শহরের আনন্দবাজারে পাইকারি চালের বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। পাশাপাশি ন্যায্য মূল্যে চাল বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন সহ সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়। এ সময় জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তিতাস নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও তরি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস। তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত, নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরি বাংলাদেশ আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি, সোহেল রানা ভুইয়া, হৃদয় কামাল। হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে অ্যাক্সেস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আত্মসহায়তা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সভায় SHPর নির্বাহী পরিচালক হাসনে আরা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাকিল সারওয়ার, প্রকল্প সমন্বয়ক বিপ্লব রায়, SHPর প্রজেক্ট ম্যানেজার মর্তুজ জুয়েল সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, হিজরা সম্প্রদায়, আইনজীবী, মানবাধিকার কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে হিজরা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের উপরে একটি নাটক প্রদর্শনী করেন হিজরারা।
জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরুবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তৈরি করা চার্জশিট প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য গ্রহণ না নিয়ে গণশুনানি না করে এ ধরনের প্রতিবেদন ঘরে বসে তৈরি করার অভিযোগ শিক্ষার্থীদের। বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে শত শত সাধারণ শিক্ষার্থীরা নতুন করে তদন্ত ও গণশুনানি গ্রহণ করে সত্যিকারের যারা হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান শিক্ষার্থীরা।